আমরা শুরু করি আজকে। আমরা যেটা দেখছিলাম গতদিন পর্যন্ত, দ্য মাল্টিলেয়ার পারসেপট্রন, আলটিমেটলি ব্যাক প্রোপাগেশন নিউরাল নেটওয়ার্কস যে অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদমের ভেতরের যে জিনিসগুলা, আমরা তো অ্যালগোরিদম দেখেছি। তো অ্যালগোরিদম দেখার পরে অ্যালগোরিদমের ভেতরে আসলে কাজগুলা কিভাবে হচ্ছে, আমরা যদি সেগুলোকে ভিজুয়ালাইজ করি কি হতে পারে, এগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করেছি এবং কিছু জিনিস বাকি আছে। আমরা এখন সেই জিনিসগুলো একটু আলোচনা করতে চাই এবং আমরা আশা করছি আজকে মাল্টিলেয়ার পারসেপট্রনের যেই কনসেপ্ট গুলো আছে সেগুলা ইনশাল্লাহ শেষ করতে পারবো। তো আমরা এই বইটা দেখছিলাম এখানে। আমরা আজকে যেখান থেকে শুরু করব, জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন আসলে কি? জেনারেলাইজেশনের কনসেপ্ট যেটা, আমরা নিউরাল নেটওয়ার্কের যে কোনো অ্যালগোরিদমই যদি দেখি যে প্রত্যেকটা জায়গাতে আসলে এই জেনারেশন প্রপার্টিটা থাকে। তো হোয়াট ইজ জেনারেলাইজেশন? জেনারেলাইজেশন মানে হচ্ছে আহ, ওই অ্যালগোরিদমের, ধরেন আমরা এখানে বিপিএন দেখছি, তাই না? ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্কস অ্যালগোরিদম। তো ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদমের পারফরমেন্সটা রিয়েল ওয়ার্ল্ডে কেমন, সেটাকে বলা হচ্ছে জেনারেলাইজেশন। মানে জেনারেলি সে কিভাবে পারফর্ম করে, মানে রিয়েল ওয়ার্ল্ডের যে প্রবলেম গুলো আছে, রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম মানে আসলে এখন কমপ্লেক্স প্রবলেম। ম্যাক্সিমামই, মোস্ট অফ দ্য কেসে কমপ্লেক্স প্রবলেমই আমরা ডিল করি। তো এই কমপ্লেক্স প্রবলেম গুলাকে আসলে এই ব্যাক প্রপাগেশন নিউরাল নেটওয়ার্কস অ্যালগোরিদম বা মাল্টিলেয়ার পারসেপট্রন অ্যালগোরিদম কিভাবে আসলে সলভ করে বা তার ক্যাপাবিলিটি কিরকম। আপনি এই বিপিএন কে নিউরাল নেট, আপনি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেমের ক্ষেত্রে যদি এটাকে ইউজ করেন তাহলে তার পারফরমেন্স কেমন হবে, সে কেমন পারফর্ম করবে, এইটা আমরা জেনারেলাইজেশন প্রপার্টি দিয়ে আসলে ডিল করতে পারি। তো এখানে আমরা যদি দেখি, একটা লাইন দেখলেই হয়তো হবে, ইন জেনারেল নিউরাল নেটওয়ার্কস আর গুড অ্যাট ইন্টারপোলেশন বাট নট সো গুড অ্যাজ এক্সট্রাপোলেশন। দুইটা টার্ম বলেছে, ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন। ইন্টারপোলেশন কি আর এক্সট্রাপোলেশন কি? ইন্টারপোলেশন হচ্ছে, ধরেন যে আপনি ওয়েদার প্রিডিকশন করছেন, যদিও আমরা কিন্তু হচ্ছে এখানে প্রিডিকশন, ওয়েদার প্রিডিকশন, প্রিডিকশন কিন্তু দুরকম হতে পারে, ক্লাসিফিকেশন হতে পারে, রিগ্রেশন হতে পারে, আবার ক্লাস্টারিং হতে পারে। তো এই ওয়েদার প্রিডিকশন এটা কিন্তু রিগ্রেশনের প্রবলেম। আমরা ধীরে ধীরে কিন্তু সবগুলা দেখবো। হ্যাঁ, আমরা এই ডিপ লার্নিং এ যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা হচ্ছে ক্লাসিফিকেশন, রিগ্রেশন সব ধরনের প্রবলেমই দেখবো। তো যেটাই হোক, আমরা যেটা বলছিলাম যে ওয়েদার প্রিডিকশন যদি আমরা করতে চাই, ধরেন আপনার কাছে আহ, বিগত আপনার 500 দিনের ডাটা আছে, এর মধ্যে কোনো একদিনের ডাটা মিসিং, ভেতরে কোনো ডাটা মিসিং, কি হতে পারে? আমি একটা আপনাদের গ্রাফ দিয়ে প্লট করে দেখাই। যেমন যদি এরকম হয়, ধরেন আপনার কাছে প্রত্যেকটা পয়েন্টের আসলে ডাটা আছে। আমি যদি এটাকে একটু, ধরেন যে আপনার এই পয়েন্টগুলোর ডাটা আছে, এই পয়েন্টগুলোর ডাটা আছে। আপনাকে বলা হলো এমন এক জায়গার ডাটা বের করতে যেটা আপনার কাছে নাই। যেমন ধরেন আপনাকে বলা হলো এই পয়েন্টের ডাটা বের করো। তো এই পয়েন্টের ডাটা আপনি যখন দেখবেন যে এই পয়েন্টের ডাটা যদি আমরা বের করতে যাই তাহলে আসলে কি হবে, এই পয়েন্টের ডাটা বের করতে হলে আপনাকে এইখান থেকে আসলে এইখানকার ডাটা লাগবে। আসলে ডাটা তো নাই, ডাটা তো মিসিং। তাহলে এই ভ্যালুটা আপনাকে প্রিডিক্ট করতে হবে। তো যদিও আপনার আপনার আগেও ডাটা আছে, পরেও ডাটা আছে, কিন্তু হচ্ছে যেই পয়েন্টে খুঁজছেন সেই পয়েন্টের ডাটা নাই, এরকম যদি হয় এটাকে বলা হচ্ছে ইন্টারপোলিউশন। মানে ভেতরে কোনো ডাটা মিসিং, আপনি সেটাকে প্রিডিক্ট করতে চাচ্ছেন, দিস ইজ কল্ড ইন্টারপোলিউশন। এক্সট্রাপোলেশন কি? এক্সট্রাপোলেশন হচ্ছে যে আপনার, দেখাই, ধরেন আপনার এই পর্যন্ত ডাটা আছে, আপনি এখন ডাটাকে খুঁজছেন যে আমি এই পয়েন্টে ডাটা পেতে চাই। এই পয়েন্টে কি আপনার ডাটা আছে? এই পয়েন্টে কিন্তু আপনার ডাটা নাই, তাহলে এই পয়েন্টে আপনি কিন্তু ডাটা খুঁজবেন। তাহলে এখানে ডাটা নাই, এটা হলো এক্সট্রাপোলেশন, মানে আপনার রেঞ্জের বাইরে। তার মানে উইদিন রেঞ্জ ইন্টারপোলেশন যদি আপনি প্রিডিক্ট করতে চান কোনো ভ্যালু, আর আউট অফ রেঞ্জ মানে রেঞ্জের বাইরে যদি হয় তাহলে সেটা এক্সট্রাপোলেশন। নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম গুলা যদি আপনি ইউজ করেন রিয়েল ওয়ার্ল্ডের কেসে, তাহলে দেখা যাবে ইন্টারপোলেশনের জন্য গুড, এক্সট্রাপোলেশনের জন্য রেজাল্ট ভালো দিতে পারছে না। এটা কমন সিনারিও। কিন্তু এখন ইন্টারপোলেশনের জন্য ভালো মানে কেমন হতে পারে? যেমন ধরেন যে আপনি ফেস রিকগনিশন করছেন, আপনি একটা ক্লাসের
60 জন স্টুডেন্টকে আপনি ইমেজ দিয়ে, ফেসিয়াল ইমেজ দিয়ে ক্যাপচার করেছেন, প্রিপ্রসেসিং করেছেন। আমি ধরলাম যে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম ইউজ করে আপনি সেটাকে লার্ন করেছেন। তারপরে টেস্টিং এর সময় ওই 60 জনের মধ্যেই কেউ আসলো, তাহলে সেটা হবে ইন্টারপোলেশন। হ্যাঁ, একেবারে এক্স্যাক্টলি যেভাবে এসেছিল সেরকম না। যেমন ধরেন যে আপনি লার্ন করার সময় তার নিউট্রাল ফেস দিয়ে লাইটিং কন্ডিশন গুলা কন্ট্রোল করে তার ছবি নিয়ে তাকে লার্ন করিয়েছেন। টেস্টিং এর সময় সে হয়তো ধরেন যে তার স্কিন কালার চেঞ্জ হয়ে গেছে। ধরেন যে সে কক্সবাজারে যেয়ে সমুদ্রে কয়েকদিন গোসল করে স্বাভাবিকভাবে কি হয়, স্কিন কালার একবারে অন্যরকম হয়ে যায়, বা হয়তো একবারে ব্ল্যাক টাইপের হয়ে গেছে। তখন সে আসলো, তাহলে কি আপনি তাকে রুমে ঢুকতে দেবেন না? এইটা কিন্তু ইন্টারপোলেশন, মানে তার আগের ডাটা আছে বাট কিছুটা চেঞ্জ হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ইন্টারপোলেশন বলছি, এবং এই ক্ষেত্রে বিপিএন কিন্তু ভালো পারফর্ম করবে। কিন্তু ধরেন যে 60 জনের বাইরে কোনো স্টুডেন্ট আসলো, সে কিন্তু তাকে চিনতে পারবে না, এটা স্বাভাবিক তাই না? যে আউট অফ রেঞ্জ, আপনি 60 জনকে লার্ন করিয়েছিলেন, 60 জনের বাইরে যদি আসে তাহলে সেটা হবে এক্সট্রাপোলেশন। 60 জনের বাইরে, তাহলে এটা এক্সট্রাপোলেশনের মধ্যে কাউন্ট হবে, তখন কিন্তু সে চিনতে পারবে না। তো আপনার রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম গুলো আগে আপনাকে এভাবে চিন্তা করতে হবে, যে যদি আপনি মনে করেন যে এরকম কোনো প্রবলেম, যে টেস্টিং এর সময় এমন কিছু হবে যে লার্নিং এর সময় দেওয়া আছে, ট্রেন করা আছে, তার সাথে কিছুটা ডিস্টর্টেড, সেগুলোকে সে কিন্তু ভালো পারফর্ম করতে পারে। আর যদি আপনার একেবারেই তার লার্নিং করার মধ্যে না থাকে, বা যে আপনি টেস্ট যেই করতে চাচ্ছেন আননোন প্যাটার্নটা, সেটা ট্রেনিং এর যে প্যাটার্ন তার সাথে বহু অমিল, মানে আসলে মিলই নাই, এরকম যদি হয়, আউট অফ রেঞ্জের হয়, তাহলে কিন্তু এক্সট্রাপোলেশনের মধ্যে পড়বে, এবং সেই ক্ষেত্রে সে কিন্তু তাকে চিনতে পারবে না, মানে ভালো আউটপুট দিতে পারবে না। এই জিনিসগুলো চিন্তা করে আমাদের কাজ করতে হবে। তবে এমএলপির পারফরমেন্স খুবই ভালো, এটা নিয়ে কোনো ডাউট নাই। আসলে আমরা যেটা বলছিলাম যে জেনারেলাইজেশন প্রপার্টিটা কি, জেনারেলাইজেশন প্রপার্টি বলতে সাধারণত বোঝায়, যেমন মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম গুলোকে সে কিভাবে ডিল করতে পারে, রেজাল্ট কেমন হতে পারে। তো জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ইন্টারপোলেশনের ক্ষেত্রে ভালো, মানে লার্ন করা আছে, ওখান থেকে কিছু ডিস্টর্টেড প্যাটার্ন আসলো, সেটাকে সে খুব ভালো লার্ন করতে পারে। কিন্তু একেবারে আননোন প্যাটার্ন প্যাটার্ন যেগুলো লার্ন করাই নাই, সেগুলোকে যদি আপনি টেস্ট করতে যান, স্বাভাবিকভাবে সেটা তো পাবে না, এটাই স্বাভাবিক তাই না? তো এই জেনারেলাইজেশনের কেসটা কিন্তু এইটা একটা হতে পারে, যে আপনি যখন টেস্ট করবেন তখন আপনার অ্যাকুরেসি কি হতে পারে, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে জেনারেলাইজেশনের মানে আপনার ব্যাক প্রপাগেশন বা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের পারফরমেন্স কিন্তু খুবই ভালো, এটা নিয়ে কোনো ডাউট নাই, এখন পর্যন্ত কারো ডাউট নাই। কিন্তু প্রবলেম হচ্ছে এটা লার্নিং টাইম কিন্তু হিউজ। আপনি যখন লার্ন করবেন তখন অনেক বেশি সময় কিন্তু লেগে যাবে। আমরা তো আসলে এখন ওই জায়গায় যাই নাই। আমরা যখন পরের দিকে যাব, যখন কোড দিয়ে লার্ন করবো, তখন দেখবো যে অনেক সময় লাগছে। এবং এমনও হতে পারে যে আপনার ডেটা সেটের অবস্থার উপরে, ডেটা সেট যদি খুব বড় হয়, বা আপনার নিউরাল নেটওয়ার্কের যে নোড গুলা, সেই আপনি কতগুলা লেয়ার দিচ্ছেন, লেয়ারে কতগুলা নোড দিচ্ছেন, এই ক্যালকুলেশন করতে কিন্তু অনেক সময় লাগতে পারে। আপনার নর্মাল পিসিতে হয়তো রানই হবে না, এমনও হতে পারে। ঠিক আছে, সেই জন্য আপনাকে জিপিইউ নিতে হতে পারে। অনেক সময় জিপিইউ এর সাইজ যদি ঠিক না থাকে, ক্যাপাবিলিটি না থাকে, সেক্ষেত্রে জিপিইউ অনেক ক্ষেত্রে হয় না। যেমন আমরা যে রিসার্চ গুলা করাচ্ছি এখন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জিপিইউ তেও, আমাদের যে লোকাল জিপিইউ আছে সেগুলাতেও কভার হয় না। তখন আমরা কিন্তু গুগল কোল্যাব বা এডব্লিউএস আমরা হচ্ছে রেন্টে নিয়ে আমরা কাজগুলো করাই। তো আমরা ধীরে ধীরে জিনিসগুলো দেখবো। তো এটা কিন্তু একটা মেজর লিমিটেশন। তো মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের লার্নিং টাইমটা অনেক বেশি, যদিও টেস্টিং টাইম রিয়েল টাইম, যে লার্নিং অনেক সময় লাগলো, হয়তো 3 দিন ধরে আপনি আপনার লোকাল পিসিতে রান করছেন, কিন্তু টেস্টিং এর সময় আপনি যখনই দিবেন তখনই রিয়েল টাইম সে একটা রেসপন্স দিয়ে দিবে। কিন্তু লার্নিং টাইমটা অনেক বেশি লাগে। তার মানে আমরা যদি মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের যে অ্যালগোরিদম, এটাকে যদি রান করি রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেমের ক্ষেত্রে, দুইটা জিনিস বললাম মেজর। একটা হচ্ছে ইন্টারপোলেশনের জন্য ভালো, এক্সট্রাপোলেশনকে সে আসলে খুব ভালো মতো ডিল করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে আমাদের এক্সট্রাপোলেশন ডিল করার দরকার পড়েও না। যে আমার 60 জনের বাইরে কোনো স্টুডেন্ট আসলে আমি তো তাকে বলবো যে সে চিনতে পারছে না, পারাই ভালো, কারণ তো চেনার কথা না। তো ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে সে আসলে মোটামুটি তার যে ডিলিংস আমাদের অ্যাপ্লিকেশন অনুসারে ভালো কাজ করে। সেকেন্ড, যেটা প্রবলেমটা হলো যে লার্নিং টাইমটা অনেক বেশি। টেস্টিং টাইম মানে রিয়েল টাইম কাজ করে, কিন্তু লার্নিং টাইমটা অনেক হাই। তো
তো লার্নিং টাইম হাই হওয়ার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এটা অনেক ক্ষেত্রে লার্নিংটা করা যায় না, এবং দিনকে দিন এটা আরো বাড়ছে, যেটা সেটা সাইজ বাড়ছে, অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বাড়ছে প্রবলেম অনুসারে, তখন কিন্তু এটা হতে পারে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সুবিধা হচ্ছে আমাদের ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে যেটা পারফর্ম করা উচিত সে খুব ভালো পারফর্ম করে, কিন্তু লার্নিং টাইমটা অনেক বেশি, এটা অসুবিধা। তো এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে কাজ করার সময়। এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের প্রবলেমের যে কমপ্লেক্সিটি, সেই কমপ্লেক্সিটির উপরে বেস করে কিন্তু আমরা অ্যালগোরিদম ডিপ্লয় করব। আমাদের অ্যালগোরিদম যদি আমাদের প্রবলেমের কমপ্লেক্সিটি যদি সিম্পল হয়, তাহলে আমরা সিম্পল অ্যালগোরিদম দিয়ে করব। যদি আমাদের প্রবলেম মানে জটিল হয়, তাহলে কিন্তু আমরা জটিল অ্যালগোরিদম দিব, এবং সেই ক্ষেত্রে আমাদের অ্যালগোরিদমের কমপ্লেক্সিটিও কিন্তু অনেক বেশি বাড়তে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এই ছিল আমাদের জেনারেলাইজেশন প্রপার্টি। তার মানে জেনারেলাইজেশন প্রপার্টি আমাদের মাল্টিলেয়ার পারসেপ্ট্রন কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে পারফর্ম করবে সেটাকে আসলে বোঝায়, এবং রিয়েল ওয়ার্ল্ডে পারফর্ম করতে যেয়ে তার কি কি অ্যাডভান্টেজ এবং লিমিটেশনস গুলা আমরা চিন্তা করব, সেগুলো কিন্তু আমরা বললাম, এবং ওইটা আসলে জেনারেলাইজেশন প্রপার্টির মধ্যে পড়ে। আপনি যদি আগে থেকে জেনে থাকেন তাহলে আপনার জন্য সেটা সুবিধা হবে, ওটাই বলা হচ্ছে। তো আমরা এখানে সেটার অ্যাডভান্টেজ এবং লিমিটেশনসটা বললাম। সেকেন্ড হচ্ছে ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স কি? ফল্টকে টলারেট করার ক্যাপাবিলিটি। তো আমাদের এই মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম খুব পপুলার একটা অ্যালগোরিদম, এবং এটার উপরে প্রচুর কাজ হয়েছে, এত কাজ হয়েছে যে আলটিমেটলি ওখান থেকে কিন্তু ডিপ লার্নিং এর আসলে উৎপত্তি। এবং ডিপ লার্নিং গোটা এআই এর ওয়ার্ল্ড কে কন্ট্রোল করছে। এবং এখন তো এজেন্টিক এআই চলে আসছে। এজেন্টিক এআই এর কনসেপ্ট এক্সেলেন্ট আর কি। যাই হোক, শেষের দিকে হয়তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো কোর্সের শেষের দিকে। তো যাই হোক, ফল্ট টলারেন্স বলতে আমরা কি বুঝি আসলে? আপনি যখন মাল্টিলেয়ার পারসেপ্ট্রন নিয়ে কাজ করবেন, তখন যে জায়গাটা আমরা বারবার বলছি যে আমাদের যখন ইরোর একটা থাকবে, তাই না, যে আমরা অ্যাকচুয়াল আউটপুট আর ডিজায়ার্ড আউটপুট, এই দুইটার মধ্যে আমরা হচ্ছে ডিফারেন্স বের করে একটা ইরোর, হয়তো আপনি প্রথমবারই আপনি একটা প্যাটার্নের জন্য পাইলেন 0.8, যেটা আপনাদেরকে বলছিলাম। আমরা এই ইরোরটাকে কমিয়ে হয়তো 0.1-এ আনতে চাচ্ছি। তো এটা তো আসলে আমাদের আইটারেট হতে থাকবে, লুপ চলতেই থাকবে। তো এই লুপটা চলতে গেলে আসলে কি ঘটনা ঘটে? অনেক সময় কিন্তু ইরোর কমা বাদ দিয়ে বাড়া শুরু করতে পারে। যেমন 0.8 থেকে আপনি নামছেন, লুপ চালাচ্ছেন, হয়তো 0.7 আসলো, তার কিছুক্ষণ পরে 0.6 আসলো, তার কিছুক্ষণ পরে 0.5 আসলো, তারপরে হয়তো 0.5 থেকে আর নিচের দিকে 0.4 না এসে এটা উপরের দিকে 0.55, তারপরে একটু পরে 0.60, 0.65 বাড়া শুরু করে দিল। তখন আপনি কি করবেন? এটা খুব কমন সিনারিও কিন্তু হতে পারে। তো এই ফল্টকে টলারেট কিভাবে করা যাবে, এইটাই নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। যে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম যখন আমরা রান করব, তখন যদি কোনো রকম ফল্ট থাকে, তাহলে সেই ফল্ট গুলাকে আমরা কিভাবে টলারেট করতে পারি, এই টলারেন্সের ক্যাপাবিলিটিটা কিরকম হইতে পারে একটু দেখেন। এখানে একটা ফিগার দেওয়া আছে। ফিগার দিয়ে আসলে এটা কিন্তু ইরোর রেট। আমরা গতদিন কিন্তু ইরোর নিয়ে কিছু গ্রাফের কথা বলেছি, তাই না? তো এখানে ইরোর কি ছিল? ইরোর হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল যে ইরোরটাকে কমানো। তো এখানে দেখেন যে আমরা কিন্তু কনভার্ট করবো, মানে ইরোরটাকে কমাবো। আমাদের প্রথমে হয়তো 0.8 ছিল, আমরা আমাদের টার্গেট হচ্ছে 0.1, এটা নিচের দিকে নামবে। তো আমরা যখন নিচের দিকে নামাতে শুরু করব, তখন আসলে কি হবে? লুপ চালাবো আর নিচের দিকে নামবে। এটা কিন্তু সেই জিনিসটাই ডিল করছে। আইটারেশন চলছে এবং ইরোর রেট নিচের দিকে নামছে। আইটারেশন চলছে, ইরোর রেট নিচের দিকে নামছে। আইটারেশন চলছে, ইরোর রেট নিচের দিকে নামছে। হ্যাঁ, এরকম হচ্ছে। দেখেন, হচ্ছে হয়তো এর আইটারেট হচ্ছে, নিচের দিকে নামছে। নামতে নামতে কোনো এক সময় এটা খুব দ্রুত ওপরে উঠে যেতে শুরু করতে পারে। এটা কমন সিনারি, অনেক ক্ষেত্রেই হয়। তার মানে কি আমাদের উদ্দেশ্য হচ্ছে ইরোর রেটটা ওপর থেকে নিচের দিকে নামাবো। মানে আমরা হচ্ছে সলিউশনের দিকে যাচ্ছি যে ইরোরটা কমাবো। যেমন আমাদের টার্গেট যদি হয় 0.1, আর যদি আমরা প্রথমে পাই 0.8, তাহলে যেমন আমি হয়তো এখানে লিখলাম যে ইরোর রেট আমি লিখলাম 0.8, এখানে পাইলাম, ঠিক আছে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে ইরোর রেট 0.1, 0.1 হয়তো এখানে বসে আছে, এটা হয়তো এইখানে কোনো এক জায়গায় আছে। এটা ধরলাম যে সলিউশনটা হয়তো এখানে কোথাও আছে, এটা হয়তো সেই সলিউশন। তো আমরা এখানে কিভাবে আসবো আসলে? এখানে কিভাবে আসবো? আমাদের টার্গেট হচ্ছে যে আস্তে আস্তে লুপ চলছে আর এটা নিচের দিকে নামছে।
কিন্তু কোনো এক সময় এখানে আসার পর দেখা গেল যে এইটা ইরোর রেট কমা বাদ দিয়ে বাড়া শুরু করলো, ওই জন্যই কিন্তু এই যেখানে লেখা আছে ড্যামেজ, মানে ইরোর ঘটলো। এখন আপনি কি করবেন? এটাকে তো আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হলে ওই জায়গায় প্রোগ্রাম অফ করে দিতে হবে। একটু ভালো মতো খেয়াল করেন। যদি এভাবে ইরর বাড়া শুরু করে, তাহলে ওই জায়গায় প্রোগ্রামটাকে ফোর্সলি টার্মিনেট করতে হবে। টার্মিনেট করার পর আমরা কি করব? এখানে ফোর্সলি যদি এরকম ড্যামেজ হয়, তাহলে আমরা কিন্তু ফোর্সলি টার্মিনেট করব। টার্মিনেট দ্য প্রোগ্রাম। প্রোগ্রামকে ফোর্সলি টার্মিনেট করার পর কি পাবো? ওয়েট কিন্তু থাকবে, তাই না? কালেক্ট দ্য ওয়েট। আমাদের ইনপুট এবং হিডেন লেয়ার, হিডেন এবং আউটপুট লেয়ারের যে ওয়েট গুলা ছিল এবং যে থ্রেশহোল্ড গুলা ছিল, আমরা সবগুলাকে সেভ করব। আমরা কিন্তু প্রথম অবস্থায় এখান থেকে যখন শুরু করেছিলাম, তখন কিন্তু একটা ইনিশিয়ালি ওয়েট এবং থ্রেশহোল্ড ছিল। সেগুলা নিয়ে আমরা এই যে আইটারেট হচ্ছে এবং ওয়েট গুলা, থ্রেশহোল্ড গুলা আপডেট হচ্ছে। তো যখন এরকম এটা হঠাৎ করে ইরোর রেট বাড়া শুরু করলো, তার মানে ড্যামেজ অকার করলো, তখন আমরা এই যে ফোর্সলি টার্মিনেট দ্য প্রোগ্রাম, আমরা প্রথমে ধরেন ফার্স্ট স্টেপে আমরা টার্মিনেট করব প্রোগ্রামটাকে ফোর্সলি। সেকেন্ড স্টেপে যখন টার্মিনেট করলাম, তখন ওয়েট গুলাকে কালেক্ট করব। কালেক্ট অর সেভ দা ওয়েটস। তারপরে আবার প্রোগ্রাম চালাবো, কিন্তু কোন ওয়েট দিয়ে? এবার কিন্তু র্যান্ডম দিয়ে না, প্রথমে যেভাবে শুরু করেছিলাম এই ওয়েট দিয়ে না, যেখান থেকে আমরা ফোর্সলি টার্মিনেট করলাম সেই ওয়েট দিয়ে। স্টার্ট দ্য প্রোগ্রাম এগেইন বাই ইউজিং দ্য টার্মিনেটেড ওয়েটস। এই আমরা এখানে যে ওয়েটটা সেভ করেছিলাম প্রোগ্রাম টার্মিনেট করার সময়, ওয়েটের সেট যেটা সেভ করেছিলাম, ওই জায়গায় প্রোগ্রামটা শেষ করে ওয়েট গুলাকে কালেক্ট করে ওইখানে আবার প্রোগ্রাম শুরু করব, কিন্তু যেই ওয়েটটা দিয়ে আমরা শেষ করেছিলাম সেটা থেকে শুরু করব। প্রথমে যেমন র্যান্ডমলি শুরু করেছিলাম ইনিশিয়াল অবস্থায়, সেখান থেকে না। এখানে ব্রেক করার পরে যে ওয়েটটা হলো সেই ওয়েটটা দিয়ে আমরা শুরু করব। তাহলে দেখা যাবে খুব দ্রুত আমাদের এইটা কিন্তু আবার নেমে তার আগের অবস্থায় চলে আসবে। তারপরে এটা নামতে নামতে কোনো এক সময় এটা কিন্তু হয়তো এটা এখানে চলে আসতে পারে। তার মানে আমরা কিন্তু আমাদের টার্গেটেড ইরো রেটে চলে যাব, তারপরে প্রোগ্রাম টার্মিনেট হবে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমি সামারাইজ করি। এটা কি বলা হচ্ছে? ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স কি? ফল্ট ঘটতে পারে। ফলটা কি হতে পারে? ইরো রেট 0.8 হয়তো আমরা ফর এক্সাম্পল নিয়েছিলাম, এটাকে আমরা কমাইতে কমাইতে 0.1 এ নিয়ে আসতে চাই। এখন যদি 0.1 এ নিয়ে আসতে চাই, আলটিমেটলি আমাদের আইটারেশন করতে হবে, লুপ চালাতে হবে। তো আমরা যখন লুপ চালাবো আলটিমেটলি ইরো রেট কমবে, কিন্তু দেখা যাবে যে ইরো রেট কমতে কমতে হঠাৎ করে বাড়া শুরু করলো, এরকম হতে পারে। তো এটাকে বলা হচ্ছে ড্যামেজ। যখন এরকম ইরো রেট বাড়া শুরু করবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যখন বুঝতে পারবো, আলটিমেটলি সেটাই কিন্তু আমাদের ফোর্সলি প্রোগ্রামকে টার্মিনেট করতে হবে। এবং টার্মিনেট করার সময় আমাদের যে ওয়েট গুলা ছিল, ইনপুট এবং হিডেন লেয়ার, হিডেন এবং আউটপুট লেয়ার, এবং হিডেন লেয়ারের থ্রেশহোল্ড, আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড, এগুলোকে আমরা সেভ করে রাখবো। তারপরে আবার প্রোগ্রাম রান করব, কিন্তু এবার রান করব কোন ওয়েট দিয়ে? ইনিশিয়ালি যে ওয়েট নিয়েছিলাম র্যান্ডম ওয়েট, সেটা না, যেটা দিয়ে টার্মিনেট করলাম সেই ওয়েট দিয়ে। এটা করলে দেখা যাবে যে খুব দ্রুত এটা হয়তো নিচের দিকে নেমে যাচ্ছে, এবং আলটিমেটলি কোনো এক সময় আমরা আমাদের যে ডিজায়ার্ড এরর রেট, সেই এরর রেটটা পাবো। এটাই হচ্ছে ফল্ট টলারেন্স। এখানে ফল্ট গুলো ঘটেছিল, আমরা এটাকে ফল্টটাকে টলারেট করে আমাদের যে ডিজায়ার্ড রেজাল্ট সেটাকে আমরা পেয়ে গেলাম। এই যে এখানে লেখা আছে দেখেন, রিকভারি ফ্রম ড্যামেজ ডান। ওকে, আমরা কিন্তু এটা এই যে বলা হচ্ছে রিভাইন সাইড ফাস্ট, খুব দ্রুত কিন্তু এটা চলে আসবে। এই আমাদের মাথায় রাখতে হবে এটা। এইটা ছিল আমাদের ফল্ট টলারেন্স ক্যাপাবিলিটি। আমাদের ব্যাকপ্রোপেগেশন অ্যালগরিদমের যদি এরকম ফল্ট ঘটে, আমরা কিন্তু এটা দিয়ে এভাবে কাজ করতে পারি। এটা ছিল আমাদের সেকেন্ড টপিক। লাস্ট যে টপিক, এটা হলো আসলে লার্নিং ডিফিকাল্টিজ। লার্নিং ডিফিকাল্টিসটা আসলে কি? দেখেন, আমরা মাল্টিলেয়ার পারসেপট্রন যে লার্ন করার সময় কিন্তু অনেক ধরনের ডিফিকাল্টিজ আসতে পারে। আমরা কিন্তু এটাই আলোচনা করছি গতকাল থেকে।
আমরা গত লেকচার এবং আজকের লেকচারে আলোচনা করছি যে কিভাবে আমরা অ্যালগোরিদমটাকে স্মুথলি চালাবো, যেন আমাদের যে ডিজায়ার্ড আউটপুট সেটা আমরা পেতে পারি। তো লার্ন করার সময় বহু ধরনের ডিফিকাল্টিজ আসতে পারে। আপনি কোন কোন জিনিসগুলোকে ঠিক মতো কাজ করবেন সেগুলা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। কোন জায়গায় আপনি টিউন করলে আপনার রেজাল্টটা ভালো আসবে, আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন, আপনার যে ডিজায়ার্ড গোল সেই গোলে আপনি পৌঁছাতে পারবেন। সেই জিনিসগুলা কিন্তু লার্নিং ডিফিকাল্টি যে আপনি যদি পূরণ করতে পারেন সেটা কিন্তু সহজেই আপনি চলে আসতে পারে রেজাল্ট। তো সেইখানে জন্য আপনাকে হচ্ছে কয়েকটা জিনিস বলছে, যেমন এখানে বলছে যে লোকাল মিনিমা। লোকাল মিনিমা মানে কি? লোকাল মিনিমা মানে হচ্ছে যে আপনার যেটা সলিউশন হওয়ার কথা সেটা সলিউশন হচ্ছে না, অন্য এক জায়গায় সলিউশন দেখা দিচ্ছে। আমরা যদি একটু গ্রাফ প্লট করে আপনাদেরকে দেখাই লোকাল মিনিমা প্রবলেম কি ছিল, আমরা যদি ইরর ফাংশনটাকে নিয়ে চিন্তা করি। ধরেন এটা হলো এনার্জি বা ইরর ফাংশন, কালকে এটা দেখিয়েছি, এনার্জি বা ইরর ফাংশন। আর এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা ওয়ান ডাইমেনশনাল ওয়েট, একটা ওয়েট এর পার্সপেক্টিভে। তো আমরা যদি একটা এরকম ধরেন প্রথম অবস্থায় আপনার ইরোড ছিল এখানে, আপনার লুপ চলছে, ইরোডটা আস্তে আস্তে কমছে, কমতে কমতে হয়তো এখানে আসলো, তারপরে আবার বাড়া শুরু করলো, তারপরে হয়তো আবার কমা শুরু করলো, তারপরে আবার বাড়া শুরু করলো, তারপরে আবার কমতে কমতে এখানে আসলো। এখন আপনি কোথায় থামবেন? আপনি যদি এই পর্যন্ত লুপ চালান, ঠিক আছে, আপনি যদি এই পর্যন্ত লুপ চালান, এই পর্যন্ত লুপ চালান, তাহলে কিন্তু আপনার মনে হবে যে রেজাল্ট মনে হয় এখানেই আছে, তাই না? আপনার কিন্তু মনে হবে রেজাল্ট সম্ভবত এখানেই আছে। কিন্তু আসলেই কি রেজাল্ট এখানে আছে? আপনি যদি এই পর্যন্ত লুপ চালান, তাহলে আপনার মনে হবে যে রেজাল্ট এখানেই আছে। কিন্তু আসলে কি রেজাল্ট এখানে আছে? আপনি যদি এই পর্যন্ত লুপ চালান, তাহলে মনে হবে যে রেজাল্ট আপনার এখানেই আছে। তো লোকাল মিনিমা মানে কি? লোকালি মনে হচ্ছে এইটাই রেজাল্ট, লোকালি মনে হচ্ছে এইটাই রেজাল্ট, কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভে আপনি এইটাও একটা দেখা যাচ্ছে, এটাও একটা দেখা যাচ্ছে, এটাও একটা দেখা যাচ্ছে, ইরোর কিন্তু এখানে কম। তার মানে গ্লোবাল পার্সপেক্টিভে এইটা কিন্তু রেজাল্ট, মানে এই জায়গায় আপনাকে থামতে হবে। তার মানে এইটা কিন্তু হচ্ছে লোকাল মিনিমা। ঠিক আছে, আমি যদি একটু এটা করি, দেখা যাবে যে এইটা কিন্তু আসলে লোকাল মিনিমা, এই অংশটা কিন্তু লোকাল মিনিমা, এটাও লোকাল মিনিমা, কিন্তু এইটা কিন্তু হচ্ছে গ্লোবাল মিনিমা। এটা কিন্তু হচ্ছে গ্লোবাল মিনিমা। তো আলটিমেটলি আমাদের কিন্তু লোকাল মিনিমা প্রবলেম এই কারণেই অকার করে, আমাদের লোকাল মিনিমা প্রবলেম দূর করতে হবে। এটার জন্য অনেক ওয়ে আছে, আমরা দেখবো। আমরা তো আসলে অ্যালগরিদমের ভেতরে দেখছি, কোডিং এর সময় কিন্তু আমাদের এই জিনিসগুলো আসবে, তখন কিন্তু এই কনসেপ্ট গুলা লাগবে। হ্যাঁ, ওই জন্য খুব ভালো মতো এগুলো বুঝতে হবে। তো এই লোকাল মিনিমা প্রবলেম একটা বড় ধরনের প্রবলেম, এইটাকে কিভাবে আমরা দূর করতে পারি? তো সেইটাই মূলত লার্নিং ডিফিকাল্টিজ এর বিষয়। শুধু লার্নিং ডিফিকাল্টিজ লোকাল মিনিমা প্রবলেম দূর করে তা না, অনেক ধরনের প্রবলেম দূর করে, তবে লোকাল মিনিমা একটা বড় ধরনের প্রবলেম। এই লোকাল মিনিমা প্রবলেমকে আমরা কিভাবে দূর করব? আলটিমেটলি আমরা লুপ বেশি চালাবো, লুপ বেশি চালালেই কি গ্লোবাল মিনিমা আমরা পেয়ে যাব? নো, লুপ বেশি চালালে আবার ওভারফিটিং হয়ে যাবে। লুপ কম চালালে লোকাল মিনিমা প্রবলেম অ্যারাইজ করবে, আলটিমেটলি আন্ডারফিট হয়ে যাবে। আমাদেরকে বেস্ট ফিট করতে হবে, না আন্ডারফিট না ওভারফিট, আমাদেরকে বেস্ট ফিট করতে হবে। কিভাবে করব আমরা পরে দেখবো। তো যাই হোক, এখানে কিছু জিনিসপত্র বলেছে, আমরা সেটা দেখি। লার্নিং ডিফিকাল্টিজ এর মধ্যে এখানে 4টা টার্ম আলোচনা করছে। এক নম্বর হচ্ছে লোয়ারিং দ্য গেইন টার্ম। এই লোকাল মিনিমা প্রবলেমকে দূর করতে হলে আমাদের গেইন টার্ম কিন্তু লোয়ার করতে হবে। গেইন টার্ম মানে কি? ইটা। আমি কিন্তু আপনাদের ইটা নিয়ে যথেষ্ট আলোচনা করেছি। আমি একটু দেখাই আপনাদের, আপনাদের যে মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের যে অ্যালগোরিদমটা দেখিয়েছিলাম, এটা একটু দেখাই। আমাদের মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের যে অ্যালগোরিদম ছিল, সেই অ্যালগোরিদমে এই যে এইখানে কিন্তু আমরা যখন ওয়েট এবং থ্রেশহোল্ড অ্যাডপ্ট করছিলাম, কি ছিল? ইটা 2। এই যে ইটা 2, এটা হচ্ছে ওয়েট কে যখন অ্যাডপ্ট করছিলাম তখন হিডেন এবং আউটপুট লেয়ারের ওয়েট, এটা হচ্ছে আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড। আবার একইভাবে যখন আমরা ইনপুট এবং হিডেন লেয়ারের ওয়েট অ্যাডপ্ট করছিলাম, ইটা 1,
এবং যখন হিডেন লেয়ারের থ্রেশহোল্ড এরাপ্ট করছিলাম ইটা 1, তো ইটা 1 ইটা 2 যে নামই থাক না কেন এটাকে বলা হচ্ছে লার্নিং টার্ম। তো এই লার্নিং টার্মটাকে লোয়ার রাখতে বলছে, এই যে লোয়ারিং দ্য গেইন টার্ম। গেইন টার্ম বা লার্নিং টার্ম একই জিনিস, ঠিক আছে, লার্নিং রেট বলা হয়। এটা গেইন টার্ম বাদ দিয়ে লার্নিং রেট নামে বেশি পরিচিত, ঠিক আছে। গেইন টার্ম বা লার্নিং টার্ম এটাকে রিপ্রেজেন্ট করা হয় এই যে ইটা দিয়ে। আমি আগেই বলেছি ইটার ভ্যালু যদি আপনি কম দেন তাহলে কিন্তু ধীরে ধীরে অ্যাডাপ্ট হবে, ওয়েটটা ধীরে ধীরে অ্যাডজাস্ট হবে, এবং আলটিমেটলি আমরা কিন্তু সাধারণত এই মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম কমপ্লেক্স প্রবলেমের জন্য অ্যাপ্লাই করি। এটা কোনো খুব ইজি প্রবলেমের জন্য আসলে এটা অ্যাপ্লাই করা খুবই কম হয়। তো যদি আপনি জটিল প্রবলেমের জন্য অ্যাপ্লাই করেন, কমপ্লেক্স প্রবলেমের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে ডেফিনেটলি আপনাকে কিন্তু লার্নিং রেটটা কম করতে হবে। আপনি এখন লার্নিং রেটের যে ভ্যালু সেটা সাধারণত আমরা 0 থেকে 1 এর মধ্যে রাখি, ঠিক আছে। এই গেইন টার্ম বা লার্নিং টার্ম ধরেন যে এটা আমি কি বলতে পারি, এটা হচ্ছে গেইন টার্ম বা লার্নিং টার্ম, যেটাই লার্নিং রেট যেটাই বলেন, 0 থেকে 1 এর মধ্যে রাখি। এখন যদি আপনি এই ভ্যালুটা গেইন টার্মের ভ্যালু 0.8 দেন, খুব দ্রুত কিন্তু জাম্প করবে সলিউশনের দিকে। যেমন ইরোডটা কি হবে, এটা যদি দেন আপনি 0.8, তাহলে ইরোডটা কি হবে, ইরোডটা কিন্তু কেমন হতে পারে একটা দেখাই। দেখেন, ইরোড হয়তো আপনার এখান থেকে ধীরে ধীরে আসার কথা, কিন্তু জাম্প করবে দ্রুত, এভাবে এভাবে হয়তো সলিউশনের দিকে জাম্প করবে। এবং আপনি যদি খুব কমপ্লেক্স প্রবলেম হয়, আপনি তো সলিউশন জানেনই না কোন দিকে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সুযোগ আছে, এবং ভুল হলে কিন্তু আপনাকে আবার ব্যাকট্র্যাক করে সামনে ফিরে যেতে হবে। আর আপনি যদি গেইন টার্মটা হয়তো কম দেন, ধরেন 0.3 দিলেন, তাহলে কি হবে, এই ইউরোর এটা হয়তো খুব ধীরে ধীরে নামবে, হয়তো ধীরে ধীরে নামছে। তো ধীরে ধীরে নামলে কি হচ্ছে, আপনার সলিউশনটা কোন দিকে আপনি কিন্তু সেটা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। তো ধীরে ধীরে নামলে আপনার কিন্তু মানে স্টেপ সাইজটা কম, মানে আপনি সলিউশনের দিকে কি হেঁটে যাবেন, না দ্রুত হেঁটে যাবেন, না আপনি খুব দৌড়ে যাবেন। তো এই গেইন টার্মটা কিন্তু সেটা ডিলে করে। তো এখানে বারবার বলছে যে আমাদের যদি প্রবলেম কমপ্লেক্স হয়, আমাদের লোকাল মিনিমা প্রবলেমে যে লোকালি সেটা আমরা মিনিমা পাবো না গ্লোবাল মিনিমা পাবো, আমাদের সলিউশন কি সঠিক হইতে যাচ্ছে না ভুল হইতে যাচ্ছে, সঠিক হইতে আনার জন্য আমাদের যদি প্রবলেম কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু গেইন টার্ম বা লার্নিং রেটটাকে আসলে ছোট করে দিই। এটা ছোট করে দিলে ভালো, এটা রেটটা যদি কমিয়ে দিই তাহলে এটা ভালো হবে। তবে এটা ডিপেন্ড করছে আপনার প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে। তবে আমাদের হচ্ছে এই লোকাল মিনিমা প্রবলেম দূর করতে হলে ডেফিনেটলি আমাদের লার্নিং রেটটাকে কমিয়ে দেওয়াই ভালো। তো এটা একটা ওয়ে, আমি সেটা বলার চেষ্টা করলাম। এরপরে দেখেন, সেকেন্ড, অ্যাডিশন অফ ইন্টারনাল নোড। ইন্টারনাল নোড মানে কি? আমরা কিন্তু গতদিন আপনাদের যে জিনিসগুলা দেখিয়েছি, যেমন এখানে একটা ফিগার দেওয়া আছে, ওটা দিয়ে বলি। যেমন আমাদের কি ছিল গতদিন, আমরা কিন্তু হিডেন লেয়ার দুইটা ইউজ করেছিলাম, তাই না? যেমন এখানে কিন্তু একটা আউটপুট লেয়ার, একটা আউটপুট লেয়ার, তারপরে এখানে এইটা হলো হিডেন লেয়ার, আর এটা হচ্ছে ইনপুট লেয়ার। এই তো। তো এখানে যেটা বলছে যে অ্যাডিশন অফ ইন্টারনাল নোডস। ইন্টারনাল নোডস মানে, ইন্টারনাল নোডস মানে হচ্ছে হিডেন লেয়ারের নোড। আপনার একটা হিডেন লেয়ার হোক আর একাধিক হিডেন লেয়ার হোক, যেটাই হোক না কেন। এখন হিডেন লেয়ারে নোট কটা দিবেন, আমি কিন্তু এর আগে বলছি যে হিডেন লেয়ারে নোট কয়টা দিবেন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আপনার ক্যাচ করার ক্যাপাবিলিটি কেমন। আমরা গতকাল বা গতদিন একটা ডকুমেন্ট দেখলাম, সেখানে কিন্তু বলা ছিল যে হিডেন লেয়ার কিন্তু ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করে। আমি একটু আপনাদেরকে মনে করাই, এখানে কিন্তু একটা টপিক ছিল যে হিডেন লেয়ারের আসলে কাজ কি। এখানে আমরা দেখিয়েছিলাম যে এক্সঅর প্রবলেমের ক্ষেত্রে যে হিডেন লেয়ার কিন্তু ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করে। আমরা এই আর্কিটেকচারটা দেখছিলাম, তাই না? গতদিন এই আর্কিটেকচারটা দেখেছিলাম। এবং হিডেন লেয়ার আসলে কি করছে, হিডেন লেয়ার কিন্তু ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করছে। যে আমাদের এইটা, যে ইনপুট থেকে হিডেন লেয়ার, হিডেন থেকে আউটপুট লেয়ারে যখন যাচ্ছে, ইনপুট লেয়ারে যখন আমাদের ইনপুট আসছে দুইটাই ওয়ান, তখন কিন্তু হিডেন লেয়ারের আউটপুট হচ্ছে ওয়ান।
অন্যান্য ক্ষেত্রে যখন একটা করে 1 আছে বা 0 আছে তখন কিন্তু হিডেন ইউনিটের আউটপুট 0। তার মানে আমাদের হিডেন ইউনিট কিন্তু ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করছে। তো যদি হিডেন ইউনিট ফিচার ডিটেক্টর হিসেবে কাজ করে, এখন আপনার প্রবলেম যদি কমপ্লেক্স হয়, তাহলে আপনি এই নোডগুলার কাজ কি? হিডেন লেয়ারের নোডগুলা ইনপুট থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে আউটপুট লেয়ারে দিচ্ছে। তো আপনি হিডেন লেয়ার এ যতগুলা নোড দিবেন, আপনার যদি কম ইনপুট এক্সট্রাক্ট করতে হয়, এখানে তো আপনার ইনপুট লেয়ারে নোড বেশি থাকে। হিডেন লেয়ারে নাম্বার অফ নোড যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে বেশি ইনফরমেশন ইনপুট লেয়ার থেকে এক্সট্রাক্ট করে আউটপুট লেয়ারে দিবে। যদি হিডেন লেয়ারের নাম্বার অফ নোড আপনি কমিয়ে দেন, তাহলে ইনপুট লেয়ার থেকে কম ইনফরমেশন এক্সট্রাক্ট করে আউটপুট লেয়ারে দিবে। এখন এটা ডিপেন্ড করছে আপনার প্রোগ্রামের কমপ্লেক্সিটির উপরে। হিডেন লেয়ারে নোড বাড়ালেই যে রেজাল্ট ভালো হবে তা কিন্তু না। যদি দরকার না হয় তাহলে অযথা কেন বাড়াবেন? যদি দরকার হয় তাহলে কিন্তু বাড়াইতে হবে। দেখতে হবে যে আপনার আউটপুটটাকে প্রোভাইড করার জন্য এটা কিন্তু আসলে মাঝে হচ্ছে ক্যাচ করার মতো জিনিস। যেমন ধরেন, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, রিয়েল এক্সাম্পলে ধরেন যে ধরেন যে লেবার কাজ করছে এক লাইনে, ধরেন ইনপুট লেয়ারে এখানে আমি ধরলাম যে এখানে 50টা লেবার দাঁড়িয়ে কাজ করছে। আউটপুট এইখানে আপনার 5টা লেবার আছে। এখান থেকে তারা হচ্ছে ইট থ্রো করছে, ধরেন যে বড় ইট তারা হচ্ছে থ্রো করে করে পার করছে, ফর এক্সাম্পল, এমনি এক্সাম্পল বোঝানোর জন্য। তো এখন এখান থেকে এখানে আসতে হবে অনেক বড় ডিস্টেন্স। মাঝে হিডেন লেয়ার, মানে এখানে কিছু আমি লেবার বসিয়ে দিলাম 10টা। তখন এরা ইট থ্রো করছে, এরা ধরছে দিয়ে এর কাছে পাঠাচ্ছে। তো এখানকার 10টা ইট, এখানকার হচ্ছে 50 জন লেবার ইট থ্রো করছে, এদেরকে 10 জন কিন্তু সেটাকে ক্যাপচার করছে। কোন ইট গুলা ক্যাপচার করছে? যেগুলা বেশি ইম্পর্টেন্ট। এখন এই 50 জন মিলে যতগুলা ইট থ্রো করবে, এরা কিন্তু 10 জন মিলে যেগুলা ইম্পর্টেন্ট ফিচার সেগুলোকে নিয়ে এর কাছে পাস করবে। এখন এখানে 10 জন মিলে যদি কাজ করে, তাহলে 50 জনের ইম্পর্টেন্ট ইনফরমেশন কি নিতে পারবে? যদি পারে তাহলে ঠিক আছে, যদি না পারে তাহলে বাড়াইতে হবে। যদি দরকার না হয় তাহলে কমাইতে হবে। দেখতে হবে যে আপনি কোন ইনফরমেশন ইনপুট লেয়ার থেকে পাঠাচ্ছে এবং কোন ইনফরমেশন আসলে দরকার। যদি দরকার হয় হিডেন লেয়ারে, তাহলে নাম্বার অফ নোডটা বাড়ানো লাগবে। হিডেন লেয়ারে নাম্বার অফ নোড বাড়াইলে আপনার যদি কমপ্লেক্স প্রবলেম হয় তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে। এটা কিন্তু আমরা যখন কোড করব তখন দেখবো যে হিডেন লেয়ারে আমরা হচ্ছে নাম্বার অফ নোড, এটা ডিপেন্ড করছে আপনার কমপ্লেক্সিটির উপরে। যদি প্রবলেম কমপ্লেক্স হয় তাহলে আমরা হচ্ছে বাড়িয়ে দেবো, যদি কম হয় তাহলে কিন্তু কমিয়ে দেবো। এটা কিন্তু প্যারামিটার টিউন করা যায়। তার মানে হিডেন লেয়ারের কাজ হচ্ছে যে ইনপুট লেয়ার থেকে যা দেওয়া হচ্ছে সেখান থেকে কতখানি ইনফরমেশন সে গ্র্যাব করে আউটপুট লেয়ারে দিবে সেটা ঠিক করা। তো এটা যদি প্রবলেম কমপ্লেক্স হয় তাহলে কিন্তু বাড়ানোটা ভালো, আপনার রেজাল্ট ভালো আসবে। মানে ইনপুট থেকে সাফিসিয়েন্ট পরিমাণ ইনফরমেশন আপনার ক্যাপচার করে সে আউটপুট লেয়ারে প্রোভাইড করতে পারবে, আলটিমেটলি লোকাল মিনিমা প্রবলেমকে সে দূর করতে পারবে। ওই জন্যই বলা হচ্ছে অ্যাডিশন অফ ইন্টারনাল নোডস। ইন্টারনাল নোডস মানে হচ্ছে হিডেন লেয়ারের নোড। হিডেন লেয়ার একটা থাক, দুইটা থাক, যেটাই থাক না কেন, আলটিমেটলি আমাদের সেই নোডের সংখ্যা বাড়াতে পারলে প্রবলেমের কমপ্লেক্সিটির জন্য এটা সুবিধা। এরপরে দেখেন, থার্ড আইটেম বলছে মোমেন্টাম টার্ন। দেখেন মোমেন্টাম টার্নটা কি? মোমেন্টাম টার্ন হচ্ছে, এখানে একটা ইকুয়েশনের কথা আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন। যদিও এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা কিন্তু হচ্ছে আমরা যে অ্যালগোরিদম পড়েছি ব্যাক প্রপাগেশনের সেটার সাথে কিন্তু পুরাটা মিল নাই। মিল না থাকলেও কনসেপ্ট এক। এখানে কি বলছে দেখেন তো, ধরেন এখানে এইটা হচ্ছে নেক্সট টাইমের ওয়েট, T+1 যেহেতু বলছে, নেক্সট টাইমের ওয়েট কি হবে? মানে আমাদের এটা হচ্ছে ইনপুট এবং হিডেন লেয়ারের মধ্যেকার আমাদের কি ছিল, আমরা যদি একটু দেখি, এটা ছিল ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার। আমরা কি করেছিলাম, হিডেন এবং আউটপুট লেয়ারের ওয়েট গুলাকে, কানেক্টিং ওয়েট গুলার ওয়েট আপডেট করছিলাম। ইনপুট এবং হিডেন লেয়ারের মধ্যেকার যে কানেক্টেড পোর্শন ছিল তার ওয়েট গুলাকে আপডেট করছিলাম। তারপরে হিডেন লেয়ারের থ্রেশহোল্ড কে আপডেট করছিলাম, আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড কে আপডেট করছিলাম। তো এইখানে আপনার কিন্তু হচ্ছে এই ওয়েট গুলাকে কিভাবে আপডেট করা যায় সেটা একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। কিরকম? নেক্সট টাইমের ওয়েট হবে ইনপুট এবং হিডেন লেয়ারের, আইজে যেহেতু বলেছে একটা এক্সাম্পল দেখাচ্ছে এইটা। নেক্সট টাইমের ওয়েট হবে
কারেন্ট টাইমের ওয়েট প্লাস ইটা, মানে আমরা যদি অ্যালগোরিদমটা দেখি, এখানে আপনার এই পুরাটাই বসে যেতে পারে। ওই অ্যালগোরিদমের ভেরিয়েশন আছে, সেই কারণে কিন্তু অমিলটা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে ডাব্লিউ জে কে, মানে নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস আপডেট কতটুকু হলো সেটা, এইটার সাথে আপনার মোমেন্টাম ফ্যাক্টর অ্যাড হবে। এটা কিন্তু আগের ইকুয়েশনের, এই অংশটুকু কিন্তু হচ্ছে আগের ইকুয়েশনের, এই অংশটুকু পুরোটাই আগের ইকুয়েশনের মতোই থাকবে। নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস এই অংশটুকু, মানে আমরা যদি এখানে চিন্তা করি, এই যে এই ইকুয়েশনটা আসছে, নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস আপডেটেড পোর্শন এইটা, এই পুরোটা হচ্ছে আসলে আপনি কম্পারেবল এই যে এই মধ্যের ফ্যাক্টরটার সাথে, এটা আছে ওর সাথে, এই যে এই ফ্যাক্টর গোটাটা, এটা মানে হচ্ছে ওইটা আপনি ওখানে বসাই দিতে পারেন। এখন মোমেন্টাম টার্ম নিয়ে যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এইটা, এইটা নতুন ভাবে অ্যাড হবে, দিস ইজ কল্ড মোমেন্টাম টার্ম। এই যে দা মোমেন্টাম টার্ম ক্যান বি রিটেন অ্যাজ ফলোস, তার মানে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমরা এইখানে প্লাস ওই মোমেন্টাম টার্মটা যুক্ত করতে পারি। মোমেন্টাম টার্মটা কি হতে পারে, এখানে দেখেন, এই যে আলফা, আলফাকে বলা হচ্ছে মোমেন্টাম ফ্যাক্টর, পুরাটা কিন্তু মোমেন্টাম টার্ম, আর আলফা হচ্ছে মোমেন্টাম ফ্যাক্টর। আলফার ভ্যালু মানে মোমেন্টাম ফ্যাক্টর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে। কি আছে, কারেন্ট সময়ের ওয়েট, দেখেন ইনপুট এবং হিডেন লেয়ারের নেক্সট টাইমের ওয়েট সমান সমান কারেন্ট টাইমের ওয়েট প্লাস এটার যে ফ্যাক্টর সেই টার্মটা প্লাস মোমেন্টাম ফ্যাক্টর আলফা, যেটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, কি হবে, কারেন্ট সময়ের ওয়েট মাইনাস প্রিভিয়াস সময়ের ওয়েট। এর আগে কিন্তু আমরা দুইটা জিনিস দেখেছিলাম, কারেন্ট সময়ের ওয়েট আর নেক্সট সময়ের ওয়েট। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আগের স্টেপের ওয়েট চিন্তা করা হচ্ছে। যেমন ধরেন যে আগের স্টেপে একটা ওয়েট ছিল, হয়তো হয়তো এটাকে আমরা বলছি T-1, এটাকে বলছি হচ্ছে টি, আর এটাকে বলছি T+1। আমি যদি একটু লিখি এটাকে, এইটা হচ্ছে টি, টি সময়, আমরা যদি এটাকে করি এটা হচ্ছে ডাব্লিউটি, এটা হচ্ছে WT-1, আর এইটা হচ্ছে WT+1। তার মানে এইটা হচ্ছে কারেন্ট সময়ের ওয়েট, এটা হচ্ছে তার আগের স্টেপের ওয়েট, আর এটা হচ্ছে পরের স্টেপের ওয়েট। এর আগে কিন্তু আমরা আগের স্টেপের ওয়েট নিয়ে কোনো সময় কথা বলি নাই, আমরা যা বলেছি সেটা হচ্ছে পরের স্টেপের ওয়েট নিয়ে। এখানে কিন্তু আগের স্টেপের ওয়েট নিয়ে কথা বলা হচ্ছে। এখন আপনি একটু চিন্তা করেন, আমি একটু অন্য একটা এক্সাম্পল দিই। আপনাকে আমি বলছি যে আপনি রিমোট এরিয়ায় দাঁড়িয়ে আছেন, আপনি শহরে যাবেন, শহর কোন দিকে আপনি জানেন না, আপনি কাজ শুরু করলেন। এখন আপনি যদি জোরে ধাপ দেন কি হবে, জোরে ধাপ দিলে কিন্তু যদি আপনার ডিরেকশন ভুল হয় তাহলে কিন্তু আবার ব্যাক ট্র্যাক করে আপনাকে সেন্টার পয়েন্টে আসতে হবে, তারপরে আবার শহরের দিকে মুভ করতে হবে। ওই জন্য বললাম যে ইটা, যে ভ্যালু লার্নিং রেট বা গেইন টার্ম এখনই যেটা বলে আসলাম, সেইটার ভ্যালু যদি আমরা কমিয়ে দিই তাহলে আমাদের স্টেপ গুলার সাইজ কমে যাবে, আমরা সঠিক ডিসিশন নিতে পারবো, আমরা ধীরে ধীরে যাব। এখন এই ধীরে করতে যে আমাদের অ্যালগোরিদমিক যে লার্নিং টাইম, আমি আগেই বলেছি সেটা হলো যে ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদমের লিমিটেশন হচ্ছে এটা খুব স্লো। তো এই স্লো হওয়ার, এমনি তো স্লো, তারপরে আমরা যদি লার্নিং রেটটাকে কমিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সেটা আরো স্লো হয়ে যাবে। তখন এখান থেকে বের হওয়ার উপায় কি, এই বের হওয়ার উপায়টাই হচ্ছে মোমেন্টাম টার্ম যোগ করা, মানে এই অংশটুকু যোগ করা। এটাতে কি হচ্ছে দেখেন, কারেন্ট স্টেপ মাইনাস প্রিভিয়াস স্টেপ, মানে আপনি পরের বার যে ধাপটা দিবেন আগের বার কি ধাপ দিয়েছিলেন তার উপরে বেস করে পরের ধাপ আসছে, তাহলে কি হবে রেজাল্ট, আপনার ডিসিশন নিতে একটু সুবিধা হবে না? আপনি রিয়েলি চিন্তা করেন, রিমোট এরিয়ায় দাঁড়িয়ে আছেন, আপনি শহরের দিকে যাবেন, যে ধাপটা আপনি পরের বার দিবেন আগের বার কেমন ছিল তার উপরে বেস করে পরের বার দিবেন। আগের স্টেপটা কেমন ছিল সেই স্টেপটা চিন্তা করে আপনি পরের স্টেপটা দিচ্ছেন সিদ্ধান্ত নিয়ে, তাহলে আপনার জন্য সিদ্ধান্তটা ভালো হবে না? ওইটাই কিন্তু এখানে অ্যাড করা হচ্ছে,
যে নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট সময়ের ওয়েট মাইনাস প্রিভিয়াস সময়ের ওয়েট, ডাব্লিউ টি মাইনাস ওয়ান ইন্টু মোমেন্টাম ফ্যাক্টর। মোমেন্টাম ফ্যাক্টরের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে। এখন প্রিভিয়াস ওয়েটটাকে আপনি কতটুকু কনসিডার করবেন সেটা ডিটারমাইন করছে মোমেন্টাম ফ্যাক্টর। সেটা যদি আপনি 0.8 দেন তাহলে বেশি কনসিডার হবে। আপনি চিন্তা করছেন যে প্রিভিয়াস স্টেপটাকে আপনি বেশি কনসিডার করবেন না, খুবই হালকা ভাবে নেবেন, তাহলে 0.2 দেন। কিন্তু আপনি যদি বেশি দিতে চান তাহলে 0.7 দেন, 0.8 দেন। তাহলে এটা কি করবে, এইটা আপনার ডিসিশন নিতে সুবিধা করবে। আপনি যেহেতু এর আগে কিন্তু আমরা এখানে যতগুলা কিছু দেখেছি সবগুলাতেই কিন্তু হচ্ছে কারেন্ট সময়ের উপরে বেস করে নেক্সট সময়ের সিদ্ধান্ত নিচ্ছিলাম। একমাত্র মোমেন্টাম টার্মে এসেই দেখছি যে আমরা ফিউচারের ডিসিশন নিব প্রিভিয়াসকে চিন্তা করি। তো এইটা কিন্তু মোমেন্টাম টার্ম আপনাকে সেই জিনিসটা করার একটা সুযোগ দিচ্ছে। এটা করলে দুইটা কাজ হবে। এক হলো আপনার এইখানে ডিসিশনটা মেক করতে সুবিধা হবে, যেহেতু ফিউচারকে আপনি টার্গেট করছেন প্রিভিয়াস স্টেপের উপরে বেস করে। তাহলে আপনার ডিসিশনটা ভালো হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার এখানে এটা দিয়ে যে সময়টা বেশি লাগছিল লার্নিং এর সময়, সেটাকে কিন্তু মোমেন্টাম টার্ম দিয়ে আপনি এটাকে রিডিউস করতে পারছেন। মানে সময়টা আপনি একটু কমিয়ে ফেলতে পারবেন। আমি আরেকবার বলি, তাহলে মোমেন্টাম টার্ম আমরা যুক্ত করছি আমাদের প্রত্যেকটা আপডেটের সাথেই কিন্তু লাগবে। এখানে আমাদের এই যে হিডেন টু আউটপুট লেয়ার, তারপরে ইনপুট টু হিডেন লেয়ার, ঠিক আছে, এই এই জায়গাগুলোতে আমাদের কিন্তু হচ্ছে আমরা ওয়েটটাকে আপডেট করব। এবং এইখানে আপনি হচ্ছে থ্রেশহোল্ডের সাথেও কিন্তু এটাকে লাগাইতে পারেন। তার মানে আমরা হচ্ছে এই যে হিডেন টু আউটপুট লেয়ার, তারপরে ইনপুট টু হিডেন লেয়ার, তারপরে আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড, হিডেন লেয়ারের থ্রেশহোল্ড, এই সবগুলাতেই কিন্তু আমরা হচ্ছে এই মোমেন্টাম টার্মটা লাগাইতে পারি। এবং মোমেন্টাম টার্মে কি হবে, আমাদের হচ্ছে নেক্সট টাইমের ওয়েট হবে অ্যাজ ইট ইজ ইকুয়েশনে যা আছে, কারেন্ট সময়ের ওয়েট প্লাস ইটার যে ফ্যাক্টর সেটা প্লাস মোমেন্টাম টার্ম। মোমেন্টাম টার্ম আর কিছুই না, এটা হচ্ছে কারেন্ট সময়ের ওয়েট মাইনাস প্রিভিয়াস স্টেপের ওয়েট, এটার বিয়োগফলের সাথে মোমেন্টাম ফ্যাক্টর। মোমেন্টাম ফ্যাক্টরের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে। আপনি যদি এই ফ্যাক্টরের ভ্যালু বেশি দেন তাহলে এই প্রিভিয়াস অবস্থাটাকে সে আহ, বেশি অংশ নিয়ে ডিল করবে, তার মানে ওয়েটটাকে বাড়িয়ে নিয়ে কাজ করবে, মানে অংশটাকে বাড়িয়ে নিবে। আর যদি কম দেন তাহলে হচ্ছে সে কম অংশ পার্টিসিপেট করাবে, মানে পার্টিসিপেশনটা কেমন হবে, বেশি না কম, সেটা মোমেন্টাম ফ্যাক্টর ডিল করছে। এই হচ্ছে মোমেন্টাম টার্ম। তাহলে মোমেন্টাম টার্ম দিয়ে আমরা কিন্তু প্রিভিয়াস স্টেপকে আমরা কনসিডার করে কাজ করতে পারছি আমাদের ডিসিশনকে গুড করার জন্য। এবং আমাদের এটা দিয়ে যে লার্নিং রেট ছিল, যেটা আমাদেরকে কমিয়ে দিচ্ছিল, আসলে কমিয়ে দিচ্ছিল মানে আমাদের স্পিডটাকে কমিয়ে দিচ্ছিল, সেটাকে কিন্তু আমরা মোমেন্টাম ফ্যাক্টর দিয়ে বাড়িয়ে ফেলতে পারি। এইটা হচ্ছে আমরা এখানে দেখলাম। এরপরে আমরা ফোর্থ স্টেপে যাব, মানে 4 নম্বর যে আইটেম সেটাতে, অ্যাডিশন অফ নয়েজ। এইটা আসলে এখানে যেটা আছে সেটা দিয়ে বোঝানো মুশকিল, আমি একটু বলি অ্যাডিশন অফ নয়েজটা কি। অ্যাডিশন অফ নয়েজ হচ্ছে, ধরেন যে যে এক্সাম্পলটা আমরা দিচ্ছিলাম, যে একটা ক্লাসরুমে আপনার হচ্ছে 60 জন স্টুডেন্টকে আমরা ডিল করতে চাচ্ছি, তাদেরকে রিকগনাইজ করবো। এখন এমন হতে পারে যে ওইখানে হয়তো টুইন আছে, দুইজনকে আসলে তার ফেস দেখে চেনাটা খুব কঠিন। তাহলে মেশিন এক্ষেত্রে তাদেরকে কিভাবে ডিল করবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কোনো একটা ফেসের সাথে, দুইজন তো, কোনো একজনের ফেস যখন নিব তার সাথে কিছু অ্যাডিশনাল নয়েজ আমরা দিয়ে দিব। সেটা যদি দিই, আমাদের টেস্টিং এর সময় কিন্তু এটা দিতে হবে, তাছাড়া কিন্তু বের করা যাবে না। এটা ছিল প্রিভিয়াস জিনিসপত্র, মানে প্রিভিয়াস কনসেপ্ট। এখন যেটা হচ্ছে, এখন মাল্টি মডাল ইউজ করা হয়। মাল্টি মডাল মানে হচ্ছে আমরা যদি এরকম কোনো কেস থাকে যে হচ্ছে টুইন আছে, আমরা ফেস রিকগনিশন করতে চাচ্ছি, তাহলে শুধুমাত্র ফেস না, ফেসের সাথে হয়তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, যে ফেস প্লাস ফিঙ্গারপ্রিন্ট, এই দুইটার ইমেজ নিয়ে এই দুইটাকে মার্চ করে আসলে কাজ করা। তাহলে ফেস ম্যাচ করলেও ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ম্যাচ করবে না। এটাকে বলা হচ্ছে মাল্টি মডেল সিস্টেম। তো যেভাবে আপনি করেন না কেন, আপনি নতুন কিছু জিনিস অ্যাড করতে হবে। হয়তো আপনি যে কাজটা করছেন সেখানে আপনার হচ্ছে দুইটা প্যাটার্নের সিমিলারিটি খুবই বেশি, মানে ডিফারেন্সিয়েট করাই যাচ্ছে না ইনপুট ফিচারে। তখন আপনি কিন্তু একটাকে সেপারেট করার জন্য
নতুন কিছু আপনাকে অ্যাড করতে হবে। হয়তো আপনি যদি মনে করেন যে নয়েজ অ্যাড করবেন কোনোটার সাথে, ইউ ক্যান ডু ইট। এমন হইতে পারে যে আপনি মাল্টি মডাল সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছেন, যে ফেসের সাথে আপনি হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিলেন বা ফেসের সাথে আইরিস দিলেন, এরকম আরো অনেক কিছু দিতে পারেন, যেমন হ্যান্ড জিওমেট্রি দিতে পারেন। তো যেটাই হোক, আপনি মাল্টি মডাল করলে কিন্তু এই ঝামেলাটা চলে যাবে। ওটাই বলছে অ্যাডিশন অফ নয়েজ। তো আমরা এখানে যে টার্মগুলো দেখলাম আলটিমেটলি, সেটা মূলত লোয়ারিং দ্য, সরি, আমরা এখানে হচ্ছে লার্নিং ডিফিকাল্টিস গুলা যখন আসবে তখন আমরা কিভাবে সলভ করব। তো অনেকভাবে করা যায়, এই চারটাই করতে হবে নট নেসেসারি, এই চারটা হচ্ছে মেজর, এর বাইরে অনেক কিছু আছে, অনেক আছে, আমরা দেখবো কোড করার সময়। এটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে যে আপনি যখন মাল্টিলেয়ার পারসেপ্টর নিয়ে কাজ করবেন তখন যে লার্নিং ডিফিকাল্টিস গুলো আসবে, সেই লার্নিং ডিফিকাল্টিস গুলো আপনি কিভাবে সলভ করবেন। তবে লার্নিং ডিফিকাল্টিজ এর মধ্যে খুব কমন হচ্ছে লোকাল মিনিমা প্রবলেম। লোকাল মিনিমা তো আমরা এখানে ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে হয়। তো আমাদের উদ্দেশ্য থাকবে গ্লোবাল মিনিমার দিকে যাওয়া, কিভাবে আমরা যেতে পারি। তো সেটার অনেকগুলো ওয়ে আছে, যেমন এখানে কিছু কথা বলছে লোয়ারিং দ্য গেইন টার্ম। আমরা লার্নিং রেট বা গেইন টার্মকে কমাতে পারলে ভালো, তবে এটা আমাদের প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে ডিপেন্ড করে। আমরা আলোচনা করেছি অ্যাডিশন অফ ইন্টারনাল নোড, হিডেন লেয়ারের নাম্বার অফ নোড বাড়ালে ভালো যদি আমাদের প্রবলেম কমপ্লেক্স হয়। যত বেশি কমপ্লেক্স হবে নোড কিন্তু তত বাড়াইতে হবে। যদি নোড না বাড়াই তাহলে কিন্তু আমাদের ইনফরমেশন ইনপুট লেয়ার থেকে ক্যাচ করতে পারবে না, আলটিমেটলি আউটপুট লেয়ারকে দিতে পারবে না, সেক্ষেত্রে রেজাল্ট খারাপ হবে। তো এটা আমাদের টিউন করে করে দেখতে হবে যে আমরা কত বাড়াবো। মোমেন্টাম টার্ম, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা একটু নতুন, যেখানে আমাদের প্রিভিয়াস স্টেপের উপরে বেচ করে আমরা কিন্তু ফিউচারের ডিসিশনটা নিচ্ছি। তো এইটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি যে মোমেন্টাম টার্ম কিভাবে আমরা অ্যাড করবো এবং মোমেন্টাম ফ্যাক্টর কি, এবং মোমেন্টাম টার্ম মানে প্রিভিয়াস স্টেপের যে ওয়েট, সেগুলার পার্টিসিপেশন কি পরিমাণ হবে, এটা আমরা বেশি করলে বেশি, কম করলে কম, এটা মোমেন্টাম ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফোর্থ স্টেপ হচ্ছে অ্যাডিশন নয়েজ, বা আপনার যদি এরকম হয় আসলে যে আপনার ইনপুট ফিচারের যে প্যাটার্ন গুলো আমরা দেখছি সেগুলার যদি একই রকমের হয়, যে তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, হয়তো দুইটা প্যাটার্ন একই রকমের, তখন আপনি কি করবেন, বা দুইটার বেশিও হতে পারে, তখন আপনার হচ্ছে নয়েজ অ্যাড করা যেতে পারে কোনোটার সাথে। অথবা আমরা এখন যেটা করি কারেন্ট সিস্টেমে, সেটা হচ্ছে যে মাল্টি মডাল সিস্টেম ডেভেলপ করি। যেমন ফেস নিয়ে কাজ করতে চাচ্ছি, একই রকম ফেস, দুই টুইন, তাহলে ওটার সাথে আমি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিলাম বা আইরিস অ্যাড করে দিলাম, তাহলে আমাদের মাল্টি মডাল সিস্টেমে কাজ করবে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমরা লার্নিং ডিফিকাল্টিস গুলা দেখলাম। আমাদের মোটামুটি ভাবে এই চ্যাপ্টার শেষ, যতখানি আমাদের জানা দরকার ছিল আমরা দেখেছি। এখন এখানে কিছু অ্যাপ্লিকেশনের কথাবার্তা বলছে যে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন দিয়ে আমরা আসলে কি কি জিনিস ডিল করতে পারি। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ডিপ লার্নিং দিয়ে কি কি জিনিস আপনি ডিল করতে পারেন, তো অবস্থা এমন হয়েছে যে এমন কোনো ফিল্ড নাই যে ডিপ লার্নিং এর অ্যাপ্লিকেশন নাই। পারলে সবকিছুকে আমরা ডিপ লার্নিং এর মধ্যে নিয়ে এসে সেটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করছি। মানে এআই বলতে এখন ডিপ লার্নিং এর দিকে আমরা চলে গেছি। ডিপ লার্নিং এর কোর অংশই হচ্ছে এমএলপি। তো এখন ডিপ লার্নিং যা করে এমএলপির বলেই করে আসলে। এমএলপির কোর অংশ, মানে ডিপ লার্নিং এর কোর অংশই হচ্ছে এমএলপি, মাল্টিলেয়ার পারসেপট্রন যে অ্যালগোরিদম আমরা এখন দেখলাম, এই চ্যাপ্টারে ডিটেলস দেখার চেষ্টা করছি। তো এই অ্যালগোরিদমটা যদি আমরা ঠিক মতো ইউজ করতে পারি, আলটিমেটলি আমরা কিন্তু ডিপ লার্নিং কে কন্ট্রোল করতে পারবো। এবং ডিপ লার্নিং কে যদি আমরা ম্যানেজ করতে পারি, আমরা যে কোনো রিয়েল ওয়ার্ল্ডের এআই রিলেটেড সলিউশনকে আমরা সলভ করতে পারবো। তো এখন এটার অ্যাপ্লিকেশন তো বলার আসলে কিছু নাই। আমরা যেদিকে তাকাচ্ছি এখন হচ্ছে এআই দিয়ে প্রবলেম সলভ করতে চাচ্ছি, এবং এআই মানে হচ্ছে এখন ডিপ লার্নিং এর দিকে চলে গেছি। আর ডিপ লার্নিং মানে হচ্ছে মাল্টিপ্লাই পারসেপ্টর। তো এমন কোনো জায়গা নাই যেখানে অ্যাপ্লিকেশন নাই। এটা তো অনেক পুরাতন বই, আসলে ওটা পুরাতন হলেও কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার করা আছে। এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানে যেমন এয়ারলাইন মার্কেটিং টেকনিশিয়ান, মানে যে কোনো ধরনের প্রিডিকশনের ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। যেমন ইসিজি, নয়েজ ফিল্টারিং, এগুলার জন্য কাজে, ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশনের জন্য কাজে লাগতে পারে। এটা পুরাতন বই, তখন আসলে কনসেপ্ট গুলো এরকম ছিল না। প্যাটার্ন রিকগনিশনের জন্য কাজে লাগতে পারে। যে এখন আমরা যেটা দেখছি যে যে কোনো ধরনের প্রিডিকশন যদি হয়, মানে এআই কে যদি আমরা ইন্টিগ্রেট করতে যাই, আমাদের ডিপ লার্নিং লাগবে, এবং ডিপ লার্নিং এর দিকে যেতে হলেই আমাদের হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ছাড়া কোনো গতি নেই। ডিপ লার্নিং মাল্টিলেয়ার পারসেপ্ট্রন ইউজ করতেই হবে। তো এমন কোনো অ্যাপ্লিকেশন নাই যেটা এআই রিলেটেড হবে এবং সেখানে আসলে মাল্টিলেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম ইউজ হবে না। তো আমরা মোটামুটি ভাবে অ্যাপ্লিকেশনের এটা বুঝতে পেরেছি আশা করি। তো আমরা আজকে যে টপিক গুলো কভার করলাম সেটা হচ্ছে মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের জেনারেলাইজেশন প্রপার্টি কি, ফল্ট টলারেন্স আমরা কিভাবে করতে পারি, লার্নিং ডিফিকাল্টিজ গুলো কিরকম হতে পারে, লার্নিং ডিফিকাল্টিজ এর চারটা টার্ম আমরা আলোচনা করেছি, লোয়ারিং দ্য গেইন টার্ম, অ্যাডিশন অফ ইন্টারনাল নোডস মানে হিডেন লেয়ার নোডস, মোমেন্টাম টার্ম,
আর তার সাথে হচ্ছে অ্যাডিশন অফ নয়েজ। এর বাইরেও অনেক কিছু থাকতে পারে। প্রথম তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চোদ্দটা ইম্পর্টেন্ট, তবে এটা অ্যাপ্লিকেশন স্পেসিফিক। এর বাইরেও বেশ কিছু জিনিস আছে, আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ পরে যখন কোড করবো তখন দেখার চেষ্টা করবো। আর সবশেষে অ্যাপ্লিকেশন নিয়ে কিছু কথাবার্তা বললাম। এই হচ্ছে আমাদের আজকের লেকচার। আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।